Okay, ওকে, ভেরি গুড আফটারনুন good afternoon. ডক্টর। দোস্ত কেমন গুড আছেন? আফটারনুন। আলহামদুলিল্লাহ বন্ধু, এটা গ্রেট মোমেন্ট। বহুদিন পরে আমরা মানে একটা আড্ডার ভিতরে আসলাম আর কি। সেটাই, তোমার সাথে আমার তো অনেক অনেক স্মৃতি, মেমোরি, ডিবেটিং সোসাইটির গুটু মোমেন্ট, তারপরে কাজের মোমেন্ট, আরো অনেক, তাই না? আমাদের আরো ফ্রেন্ডরা থাকলে হয়তো আড্ডা আরো জমতো, বাট ইটস ফাইন, তারা হয়তো আসবে। ধারাবাহিকভাবে আসবে। আমরা এক এক করে আমরা আমাদের যারা এক সময় আমরা হাঁটাচলা করছি, কথাবার্তা বলছি, চা খাইছি, কেমন বিভিন্ন বিষয় নিয়ে আমাদের চিন্তা ভাবনার দেখা গেছে যে একত্রিত চিন্তা ভাবনাও হয়েছে, আবার বহুত দ্বিমতও আসছে, দ্বিমত দ্বিমত, তাই না? অনেক কিছু, কি মনে হতো যে সবকিছু মিলায়। চিন্তায় দ্বিমত যদি আসে, তাহলে বোধহয় অতটা পছন্দ হইতো না কাউকে, কোনো ফ্রেন্ড যদি দ্বিমত পছন্দ করতো। এখন মনে হয় যে ওইটাই বরং ভালো ছিল, কারণ একটা রাইট বিষয় তো রাইট। দ্বিমত থাকতেই হবে, তাই না? নইলে তো চেঞ্জটা আসবে না। হুম। মাঝে মাঝে আমি আমার গ্রুপে অনেকেই বলি যে সবাই যদি হ্যাঁ ভালো হয়েছে ভাই, খুব ভালো হয়েছে বললেন, তাহলে তো হলো না, বরং বলতে হবে যে আরো বেশি ইমপ্রুভ করা যায় কিভাবে, আরো ভালো করা যায় কিভাবে। পারফেক্ট বলে তো কিছু নাই, কাজেই আর একটু ভালো করা যায়। এখন আমার সাথে আর তোমার যে পরিচয়, ডিবেট নিয়ে, বিতর্ক নিয়ে, বাংলাদেশে বিতর্ক কেমন চলছে, তুমি কেমন দেখতেছো? বিতর্ক কেমন চলছে আসলে, এইটার ভিতরে যাওয়ার আগে আমার ডক্টর খানের কাছ থেকে বহুদিন ধরে একটা জিনিস জানার আমার খুব ইচ্ছা ছিল। বিতর্ক তো আসলে চলে, আগেও চলতো, তার মাঝখানেও চলছে, এখনো চলমান নিশ্চয়ই। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে যে আসলে কেন এই বিতর্কটা, আসলে হোয়াই ডিবেট আহ হয় আসলে? তোমার কথাই বলি। হোয়াই হোয়াই ডিবেট আসলে কেন বিতর্ক, এটার কেন? আগে আরেকটা প্রশ্ন আমরা জানতে চাই, সেটা হলো কে বিতর্ক করে বা কার জন্য বিতর্ক। এটা যদি হয় ধরো শিক্ষার্থীদের জন্য, লার্নারদের জন্য, সেটা একটা। এটা যদি হয় যে পলিসি মেকার, পলিটিশিয়ানদের জন্য, তারা বিতর্ক করে, সেটা একটা। এটা যদি হয় যে যারা ক্রিটিক্যাল থিঙ্কিং বা সৃজনশীল চিন্তা ভাবনা করে, তাদের জন্য। তো ঠিক এই তিনটা প্ল্যাটফর্ম থেকে আমি তোমাকে এটার রেসপন্সটা করতে চাই যে তিনটা কারণে মানুষ ডিবেট করে, করা দরকার, করা উচিত। একটা হলো লার্নিং এর জন্য, আমরা তো সবাই লার্নার, তাই না? শিক্ষার্থী হই বা না হই, জ্ঞানের এমন একটা বিষয় আমরা মনে করি যে আসলে জীবনটা যাপন করলেই হয়ে গেল। আসলে অনেক সময় চিন্তা করি যে আসলে জ্ঞানটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কে ক্রিয়েট করে, কো ক্রিয়েট করে, সেটা আমরা বুঝি। তো যাক, তোমার প্রশ্নে যদি সরাসরি আসি, যে তিনটা কারণে, এখন হলো গিয়ে লার্নিং এর জন্য মানুষের ডিবেট করা উচিত, বিতর্ক করা উচিত, শিখার জন্য। কারণ বিতর্কে তো শুধু পক্ষ আর বিপক্ষ না, বিতর্কে তো চারটা পক্ষ থাকে। একটা পক্ষ, বিপক্ষ, নিরপেক্ষ, উভয় পক্ষ, তাই না? তো পক্ষে যে বললো সে তো তার মতো করে বললো, বিপক্ষে যে বললো সে তো ওইটার বিরোধিতায় বললো, তাই না? যদিও বিরোধিতা অনেক ভাবে করা যায়, সেটা নিয়ে হয়তো একদিন আলোচনা করা যেতে পারে, বা সময় থাকবে আজকে। যারা উভয় পক্ষ, তারা যখন শুনে যে এ দলও ঠিক, বি দলও ঠিক, এ পক্ষ সঠিক, বি পক্ষ সঠিক, তাই না? তারা তো উভয় পক্ষ। আর যারা নিরপেক্ষ, জুরি, বিচারক, তাই না, তারা তো বিষয়টা বুঝতেছে, তাই না? চারটা পক্ষ, কাজেই এইটার জন্য আমাদের আসলে বিতর্ক করা দরকার। আর একটা হলো যে আমরা যারা চিন্তা করি সমাজটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পলিসি মেকার বলি বা যারা একটু এক ধাপ আগে এগিয়ে যাই, লিড দেওয়ার জন্য, জাতিকে, সমাজকে, গ্রুপকে, একটা দলকে লিডিং এর জন্য আমাদের ডিবেটটা করা উচিত। শুধু লার্নিং এর জন্য না, লিডিং এর জন্য। আরেকটা হলো যারা আরেক ধাপ এগিয়ে যেতে চায়, লজিক্যাল থিঙ্কিং করতে চায়, এই লজিক্যাল থিঙ্কিং এর জন্য বিতর্কটা দরকার। কাজে খুব সিম্পল, ট্রিপল এল: লার্নিং, লিডিং, লজিক্যাল থিঙ্কিং। এই তিনটা বিষয়ের জন্য আমি মনে করি
মানুষের, আমাদের সবার, আমরা যারা লার্নার আছি, লিডার আছি, কিংবা লজিক্যাল থিঙ্কার আছি, তাদের বিতর্ক করা দরকার। তোমার কি মনে হয়? না, এটা তো অবশ্যই যে আহ, যারা লার্নিং এর স্রোতে আছে তাদের জন্য তো লার্নিংটার যদি পূর্ণাঙ্গতার কাছে তার পৌঁছাতে হয়, তাহলে তো তাকে আসলে একমুখী চিন্তা করলে সে কখনোই পূর্ণাঙ্গ যে জ্ঞানের এরিয়াটা, সেই এরিয়াতে তার আসলে প্রবেশটা হয় না আসলে কখনোই। কারণ সে আসলে এক দিকই তার চোখের সামনে আসে। তারপরে লজিক্যাল থিঙ্কিং এর যে বিষয়টা আসে, যে যুক্তির মাধ্যমে প্রতিটা বিষয়টিকে যাচাই করে নেয়া। হ্যাঁ, এই ধরনের তো এক ধরনের মানুষের সহজাত প্রবৃত্তি আছে যে যুক্তির মাপকাঠিতেই সে প্রতিটা বিষয়কে দেখতে চায়। এক ধরনের পার্সোনালিটি টাইপই এ ধরনের মানুষ আছে। আরেকটি প্রসঙ্গ যেটি আসছে যে ক্রিটিক্যাল থিংকিং, যেটা বর্তমান বিশ্ব বাস্তবতায় আমরা দেখছি যে আমরা আমাদের অনেক কমপ্লেক্স প্রসেসের ভিতর দিয়ে যেতে হচ্ছে। সেটা আমরা আমাদের ব্যক্তিগত জীবন বলি বা সামাজিক জীবন বলি বা আমাদের যে সমস্ত পেশাগত জীবন আছে, হ্যাঁ, প্রতিটা বিষয়ে আমাদের এমন কিছু পরিস্থিতি আমাদের সামনে আসে যেখানে কিন্তু ক্রিটিক্যাল থিংকিং না করলে ওই বিষয়ের একটা সঠিক সমাধানে কিন্তু পৌঁছানো যায় না। তো এই ক্রিটিক্যাল থিংকিং এর ভিতরেও কিন্তু এক ধরনের মানুষ আমাদের এই সমাজে আছে যারা মূলত ক্রিটিক্যাল থিংকিং এর চর্চা করে। তো সেই ক্রিটিক্যাল থিংকিং এর বিষয়টিও যদি পরিপূর্ণভাবে আমরা সেটির যে একটি বিকাশ বা সেটির যদি আমরা চর্চাটা চলমান থাকে, সেখানেও কিন্তু দেখা যায় যে আসলে বিতর্ক। এখন আমার একটি যে প্রশ্ন আ মা মোস্তাফিজুর রহমান খান, আপনার কাছে সবসময় আমার জানার বিষয় ছিল যে আসলে কেন বিতর্কটা করা দরকার? সেটি তো কিছুটা আমি আপনার কাছ থেকে জানলাম। এর সাথে আমার আরেকটা বিষয় আপনার কাছে জানার খুবই আ ইচ্ছা, সেটা হচ্ছে যে এই যে বর্তমান সময়ে আমরা যে বিতর্কগুলো দেখি, আমরা আমরা যে বিতর্কগুলো করতাম আরকি, আমরা বহুত অ প্রতিযোগিতামূলক বিতর্কে আমরা অংশগ্রহণ করেছি একই সময়ে। আমরা চর্চার বিতর্ক, যেটা ধারাবাহিক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অসাধারণ সংস্কৃতি ছিল যে আমরা আ প্রতিদিনই কোনো না কোনো হল ডিবেটিং ক্লাবের যে সাপ্তাহিক সেশন, সেখানে কিন্তু মুক্ত বিতর্কের চর্চা হতো। এখন এই যে বিতর্কের এই যে একটা ফরম্যাটেড ভাবে মানুষ বিতর্ক করছে, এটির প্রচলনটা আসলে আমাদের সমাজ ব্যবস্থায় বা আমাদের মানুষের ইতিহাসে আপনার কি মনে হয় কোন সময় থেকে মূলত এই বিতর্কের শুরুটা এই রকমের একটা প্রাতিষ্ঠানিক ফরম্যাটে আমাদের সামনে আসলো? এটা খুব ভালো একটা বিষয় আহ, বলছো যে কারণ এটি অনেকে আসলে জানতে চায় যে আমরা আসলে ইতিহাসের ঠিক কোন সময়টি থেকে এরকমের একটা প্রাতিষ্ঠানিক ফরম্যাটে বিতর্কের রূপটা এলো। যেমন ধরো, আমি যদি আমাদের আবহমান বাংলাদেশের আবহমান কালের ইতিহাস দেখি, আমরা দেখবো যে সেই আবহমান কাল ধরে কি আমাদের কিন্তু গুরু শিষ্যের কবি গান ছিল। সেটা কিন্তু একটা বিতর্ক। এটা তুমি একটা ভালো টার্ম এক সময় আমাকে বলছিলে যে লোকজ বিতর্ক, লোক বিতর্ক। লোক বিতর্ক, হ্যাঁ। কিংবা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তারা বলবে যে সক্রেটিস প্লেটোর যে বিতর্ক, নগর রাষ্ট্রে নেতা এবং নাগরিকদের যে বিতর্ক, সেখানে কিন্তু আলোচনা সমালোচনার বিষয় ছিল। মানে একটা বিষয় নিয়ে আরেকটা বিষয়ে কথা সেটি বলা। তো সাধারণত বোধহয় নীতি, বিভিন্ন ধরনের নীতি বিষয় নিয়ে হ্যাঁ, নীতি বিষয় বিতর্কগুলো নিয়ে এবং হতো। মানুষকে প্রশ্ন করে করে উত্তর খুঁজতেন। উত্তর সেইটা খোঁজার, হ্যাঁ। আমরা কথা বলতেছি। আরেকটা বিষয়, বাংলাদেশে বা সব জায়গাতে একটা সিনেমা, গ্ল্যাডিয়েটর সিনেমাটা খুব প্রচলিত, দেখবা যে গ্ল্যাডিয়েটর মুভি, সেখানে দেখা যেত যে মানুষ একজন আরেকজনের সাথে যুদ্ধ করছে, মল্লযুদ্ধ, তাই না? ঢাল তরবারি দিয়ে কিংবা গায়ে, যার জোর বেশি তার শক্তি বেশি। কিন্তু সেইটা বিবর্তনের দিক থেকে এখন হয়ে গেছে যে যার কথার জোর বেশি, যুক্তির জোর বেশি, সে ভালো নেতা, সে ভালো লিডার। তো এই জিনিসগুলো সবগুলোই যেরকম পরিবর্তন হয়েছে, যেমন ধরো পণ্ডিত মশাইয়ের যে পাঠশালা ছোটবেলায় আমরা পড়তাম, তাই না? গুরুর বাড়িতে গিয়ে মানুষ পড়াশোনা করতো, পণ্ডিত মশাইয়ের বাড়িতে গিয়ে। এখন সেই পাঠশালাটা কিন্তু এখন আধুনিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। কিংবা হাসপাতালটা যদি দেখো, যে কবিরাজের দাওয়াখানা, সেটা এখন অত্যাধুনিক হাসপাতাল। বদ্যি বাড়িগুলো আরকি বুঝতে আমাদের পেরেছি। কিংবা ওই যে দেশীয় যে বদ্যি গ্ল্যাডিয়েটরের বাড়ি কথা ছিল। বললাম,
একটা সময় হয়তো ঢাল তরবারি বা নরমুন্ডি নিয়ে মানুষ খেলাধুলা করছে, এখন সেটা ফুটবল। মানে সবকিছুরই তো চেঞ্জ। ঠিক ওরকম যে মানুষের যে একজন আরেকজনের যে নেতৃত্ব, নেতৃত্বের অনেকগুলো প্রকারভেদ আছে। কেউ বলে যে লিডার্স আর বর্ন, কিছু কিছু মানুষ জন্মই নিয়ে নেতা হয়। আবার বেশিরভাগ লোক যেটা বলে যে না, এখানে অটোমেটিক পাওয়ার কিছু নাই, এখানে পজিশনে নেতৃত্ব দিতে হয়, একই সাথে যোগ্যতার দিক থেকে নেতৃত্বটাকে নিতে হয়, শিখতে হয়। তো ওই যেটা বললাম যে শুরুটা যেভাবে আসছে, যে এখন ধীরে ধীরে ওই মানুষে মানুষের যুদ্ধ, মল্লযুদ্ধ, দ্বৈত যুদ্ধ, তরবারি যুদ্ধ, সেটা এখন আলোচনার টেবিলে চলে আসছে। এবং এই আলোচনার টেবিলে যে সমাধানটা বিশ্ব নেতাদের মধ্যে দেখবা, সেটাই কিন্তু এখন বিতর্ক। বিতর্কে কে জিততে পারে, কে কত যুক্তি দিয়ে কথা বলতে পারে। এখন একটা এই হলো যে আমরা যারা বিতর্ক করতাম একটা সময়, ইভেন আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলতে পারি যে শুনতাম যে যুক্তি দিয়ে কথা বলতে হবে, কিন্তু যুক্তিটা কি সেটা আমরা ভালো বুঝতাম না। বিতর্কে ভালো লিটারেচার ছিল না, ভালো বই ছিল না, এখনো আমার মনে হয় যে খুব কমই আছে। না? কিংবা বিতর্কের যে একটা প্রস্তাব আমরা বলি, সেই প্রস্তাবটা কিভাবে আমরা নির্ধারণ করি, সেটাও কিন্তু এখনো অনেক শিক্ষার্থী যারা হাই স্কুল কলেজে পড়ে বোঝে না বা জানে না। মানে এগুলো কোন নিয়ে আমরা কাজ বিষয়ের করি। উপরে আসলে বিতর্ক হতে পারে? হতে পারে। বিতর্ক তো আসলে সবকিছু তো আর বিতর্ক হয় না, সেটা সম্ভবও না, তাই না? কিছু কিছু যেমন ধরো আমি একটা জনপ্রিয় যদি তথ্য। বলি যে আহ চিরন্তন সত্য বিষয়টা নিয়ে বিতর্ক হয় না। আবার বিতর্ক এটাও হয় না। ঠিক যে চিরন্তন সত্য বিষয় বলে আসলে খুব বেশি কিছু নাই, তাই না? যে এটা না, হয়তো আবার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু বিষয় আছে যে বিষয়গুলো সায়েন্টিফিক্যালি প্রুভেন। রাইট, এই ওগুলোকে আপাতত বিষয়গুলোও আমরা তো চিরন্তন সত্য বলতেছি। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, এবং পশ্চিম দিকে উঠছে। অস্ত যায়। এইটা হয়তো বা যে যেহেতু এখন অপোনেন্ট বলবে যে না তোমারটাই ঠিক, এই কারণে বিতর্কটা হয় না। যেমন ধরো আমরা এটা শব্দটা ইংরেজিতে বলে স্ট্যান্স, বাংলায় যদি বাংলা করি অবস্থান, যে প্রত্যেকটা দলেরই কিন্তু একটা অবস্থান আছে। বিতর্কের একটা বিষয়, সেটা অবশ্যই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হইতে হবে, সেটা অ্যাসার্টিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। কিন্তু অন্য কোনো সেন্টেন্সে কিন্তু বিতর্কের কোনো বিষয় হবে না। ইন্টারোগেটিভে হবে না, অপটেটিভে হবে না, এক্সক্লেমেটরিতে হবে না। আহ, মানে জাস্ট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হইতে হবে। ঠিক তেমনি ভাবে ওই বিতর্কে একটা স্ট্যান্স থাকে, অবস্থান থাকে, এটার পক্ষে বা বিপক্ষে। এখন এইটাও আমরা বুঝি না যে আসলে পক্ষে কিভাবে বলবো, বিপক্ষে কিভাবে বলবো। কারণ একটা প্রস্তাবের কম পক্ষে তিন ভাবে বিরোধিতা করা যায়। যেমন ধরো সরাসরি বিপরীতে বলা যায়, যদি বিষয়টা এরকম হয় যে স্বাস্থ্যই সকল সুখের মূল বা অর্থই সকল সুখের মূল, এটা তুমি বিরোধিতা করতে পারো একভাবে যে স্বাস্থ্যই সকল অসুখের মূল, সরাসরি বিপরীতে। আবার এটাকে বাংলায় বলে যে মানে শব্দটারই হ্যাঁ, একদম বিপরীত উল্টা। পিঠে যেয়ে বিতর্ক হ্যাঁ, করা, যেটাকে বলা। আবার হইতে পারে অসম, যে কিছু সুখের মূল স্বাস্থ্য, কিছু সুখের মূল অর্থ, মানে পুরোটা স্বীকার করলাম না, অসম বিরোধিতা। আবার হইতে পারে অধীন বিবৃতি, যে আহ কিছু সুখের মূল স্বাস্থ্য নয়, তো ঠিক আছে তোমার প্রস্তাবটা মানলাম, কিন্তু কিছুটা না, এরকম আর কি। আরো কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। যেমন ধরো কেউ যদি বলে যে সাম্রাজ্যবাদ মৌলবাদের চেয়ে বিপজ্জনক, কিংবা মৌলবাদ সাম্রাজ্যবাদের চেয়ে বিপজ্জনক, তো দুইটা বিষয় মানে এখানে। তুলনামূলক বিতর্ক, যে দুটো তুলনামূলক বিষয়। বিতর্ক। এটাকে হ্যাঁ আমরা বলি হ্যাঁ, যে দুটোই অসম বিরোধিতা। উপকারী, হ্যাঁ। যে মৌলবাদ সাম্রাজ্যবাদের চেয়ে বিপজ্জনক, তাহলে বিপক্ষে যারা বলে তারা বলে যে সাম্রাজ্যবাদ মৌলবাদের চেয়ে বিপজ্জনক। তাহলে মোটামুটি অসম একটা বিষয়। আবার কেউ যদি বিপরীত বিরোধিতা করে যে আহ বিশ্বায়ন দরিদ্র দেশগুলোকে দরিদ্রতর করছে, তো এটা বিপরীতে বলবে কি যে বিশ্বায়ন দরিদ্র দেশগুলোকে উন্নত করছে, দরিদ্রতর করছে না, বরং উন্নত করছে, বিপরীতে। আবার শুধু হুম, বিরোধিতা করতে পারে যে বিশ্বায়ন দরিদ্র দেশগুলোকে দরিদ্রতর করছে না। হুম, হুম, বা অধিকতর দরিদ্র করছে। কেউ কেউ দেখা যায় যে বিতর্কের বিষয় হিসেবে এক্স্যাক্টলি। অধিকতরতে চলে যায়, তখন তো আসলে বিতর্কটা কিন্তু মানে অনেকটা আবার একই উদাহরণ বা একই তথ্য উপাত্তের কাছাকাছি চলে আসে। কিছু ডিগ্রি অফ ডিফারেন্সেস থাকে। তো এক্স্যাক্টলি, ওইটা আরেকটা বিরোধিতা, যে অধীন বিপরীত বিরোধিতা। যেমন ধরো হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের অর্থনীতি শিল্প নির্ভর নয়, বাণিজ্য নির্ভর হওয়া উচিত। এখন কেউ এসে বললো যে না, বাংলাদেশের অর্থনীতি শিল্প নির্ভর এবং বাণিজ্য নির্ভর দুটোই হওয়া উচিত, তাই না? আবার দুটোর কোনোটাই হওয়া উচিত না, দুটোর কৃষি কোনোটাই নির্ভর হওয়া হওয়া উচিত না। উচিত।
মানে একটা কৃষি প্রস্তাবের নির্ভর তিন হওয়া ভাগে উচিত। বিরোধিতা হইতে পারে কমপক্ষে। সেটা ওই যে বললাম যে অসম বিরোধিতা হইতে পারে, বিপরীত বিরোধিতা হইতে পারে, বিরোধী বিরোধিতা হইতে পারে, বা অধীন বিপরীত হতে পারে। তো এই জিনিসগুলো আমরা যদি আমাদের শিক্ষার্থীদের মধ্যে সবার যারা বিতর্ক করে তাদের মধ্যে যদি এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে, যে আমার স্ট্যান্সটা কি, মানে অবস্থানটা কি বিষয়টা, এবং সেটার আমি কোন বিরোধিতা করছি, তাহলে কিন্তু বিতর্কটা আরো ভালো হয়। কারণ কেউ যখন আরো যুক্তি দিয়ে ভালো কথা বলে হয়। তখন শুনতে ইচ্ছা করে, তথ্য দিয়ে কথা বললে, তথ্য দিয়ে কথা বললে শুনতে ইচ্ছা করে আমাদের। কিন্তু একটা বড় দিক আছে যারা বিতর্ক করি, সেটা হলো যে আমরা অল্প সময়ে, মানে টাইম ম্যানেজমেন্ট, 5 মিনিটে পুরো বিষয়টা বলতে পারি। এই কারণে আমাদের কিন্তু বিতর্ক করা এতে উচিত, করে কি কথা এই বলার যে জন্য। চিন্তার যে বৈচিত্র্যতা, আমি কিছুক্ষণ আগে তোমার কথায় যেটা লক্ষ্য করছিলাম যে একটি বিতর্কের অসম বিরোধিতা, বিপরীত বিরোধিতা, তারপরে আমি কোনটাই আমি হয়তো ধারণ করলাম না। আমি সম্পূর্ণ অন্য ধরনের একটা চিন্তা থেকে, অন্য ধরনের একটা মাত্রা থেকে আমি আমার বিতর্কটা করলাম। তো এই ৫ মিনিট ৭-১০ মিনিটের এই যে বাধ্যবাধকতা দিয়ে আসলে কি আমরা বিতার্কিকদের যে চিন্তার যে বৈচিত্র্যতা, সেটিকে কি আমরা আবার সীমাবদ্ধ করে ফেলি কিনা যারা বিতর্কের আয়োজক থাকে বা যারা বিতর্কের অগ্রজ থাকে যারা, তারা কি মূলত বিতার্কিকদের কি চিন্তার সীমাবদ্ধতাটা করে ফেলে কিনা? না, এইখানে একটা ইন্টারেস্টিং কথা। যেমন ধরো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি জুডো কারাতে শিখতাম, তুমি ভালো জানো। তা আমাকে একদিন আমাদের যে সেন্সেই, মানে শিক্ষক, জুডো কারাতে শিক্ষক, সে বললো যে এখন তোমরা যে স্টেজে আসছো, সাবধান, কারোর সাথে মারামারি করো না। কেউ মারলেও তুমি আর মারামারি করতে যেও না। কারণ হলো, সে যদি তোমাকে একটা ঘুষি দেয়, তুমি হয়তো একটু ব্যথা পাবা, কিন্তু তুমি যদি তাকে ঘুষিটা দাও, তার নাক পেটে রক্ত বের হবে, কারণ তুমি জানো যে কিভাবে ঘুষিটা দিতে হয়। কাজেই তোমার এখানে যাওয়া যাবে না। কাজেই তুমি আর এখন মারামারি করা যাবে না, তুমি যেহেতু মারামারিটা শিখছো। এখন বিতর্কের এইটা হলো সৌন্দর্য, আমরা যখন বিতর্ক করতে শিখবো, যে পক্ষে বললাম, বিপক্ষে বললাম, নিরপেক্ষ দিক থেকে দেখলাম, উভয় পক্ষের দিক থেকে দেখলাম আমার স্টেন্সটা, ওই যে শেষে বললাম যে লজিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, আমি কিন্তু ডিবেটটা করার পরে ওই স্টেজে গেলাম, তখন আমি কিন্তু আর ওই ডিবেটের একটা স্টেন্সে রইলাম না, যে আমি শুধু পক্ষে বললাম, শুধু বিপক্ষে বললাম, বা শুধু উভয় পক্ষ নিয়ে চুপ করে দিলাম, কিংবা নিরপেক্ষ দিক নিয়ে। এই যে নেক্সট স্টেজে যে গেলাম, তখন কিন্তু আমি উপর থেকে, বিয়ন্ড দ্য বক্স, আমি চিন্তাটা করতেছি। মানে এখানে আমরা ফিলোসফিতে বলি যে ওই যে প্যারাডাইম, বা আরো অনেক শব্দ বলে, যে কোন একটা বিষয়, যেমন ধরো তোমার গ্রামের বাড়ি, তুমি গেলা, এখন তো তুমি ঢাকায় চাকরি করলা, গিয়ে ঘরের মধ্যে থেকে তুমি জানালা দিয়ে তাকাইলে একরকম দেখবা, দরজা দিয়ে তাকাইলে একরকম দেখবা, ছাদের উপর থেকে তাকাইলে একরকম দেখবা, কিন্তু কোনো জায়গা থেকে কিন্তু ওই যে পুরোটা দেখতে পারবে না। অনেকটা ওই যে অন্ধ লোকদের হাতি দেখার মতো। ঠিক ডিবেটটা করার পরে আমরা যে স্টেজে যাব, তখন আমরা ওই যে উপর থেকে বার্সার রিভিউ বা পুরো বিষয়টা দেখার চেষ্টা করি, ত্রিমাত্রিক বলি, চতুর্মাত্রিক। ওইটাই সৌন্দর্য, যে বিতর্ক করার ফলে আমরা আর ওই এ দলের অবস্থানে, বি দলের অবস্থানে আর থাকি না, তখন ধীরে ধীরে উভয় পক্ষ মিলে আমরা একটা সমাধানের দিকে যাই, যৌক্তিক সমাধান, যেটা হলো আমাদের আগায় নিয়ে যাবে। এই কারণে বললাম যে আমরা যারা লিডার হতে চাই, পলিটিক্স করি বা না করি, যে কোনো ভাবে লিড দেওয়া যায় বিভিন্ন গ্রুপকে, তাদের জন্য ডিবেটটা দরকার, বিতর্কটা দরকার, লিড দেওয়ার জন্য, লিড ওয়েল, যাতে আমরা সবার কাছ থেকে শুনে আমরা নিজেরা একটা ভালো সিদ্ধান্তে পৌঁছতে পারি। এটা যারা দেশ পরিচালনা করে তাদের জন্য আরো বেশি দরকার। হ্যাঁ, দেশ তো আসলে যারা এখন পরিচালনা করছে তারা যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আবার যারা এখন ছাত্র হিসেবে বিতর্ক করছে তারা তো কিছুদিন পরেই নেতৃত্ব দেবে। কেউ হয়তো ব্যবসা প্রতিষ্ঠানে নেতৃত্ব দেবে, কেউ প্রশাসনে নেতৃত্ব দেবে, কেউ বিচার ব্যবস্থায় নেতৃত্ব দেবে, কেউ সরাসরি রাজনীতির শাসন ব্যবস্থায় নেতৃত্ব দেবে। তো আসলে তো নেতৃত্বের কোনো আমাদের মানে ছাড় নেই, সবখানেই আমাদের নেতৃত্ব। তো সেই ক্ষেত্রে আসলে শুরু থেকে বিতর্ক করলে অবশ্যই সেই নেতৃত্বের জায়গাটা অনেক বেশি ফলপ্রসূভাবে দিতে পারবে। এটাই হলো আমাদের সবথেকে বড় বিতর্কের শক্তি এবং বিতর্কের সৌন্দর্য। এই কারণেই তো আমরা বিতর্ক শিল্পটাকে সংজ্ঞায়ন করি এভাবে, যে এটা এমন একটা শিল্প যেখানে অপরের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে নিজের মতামতের প্রকাশ করতে পারি, এবং যুক্তিসঙ্গত মতামতটা গ্রহণ করতে পারি। এটাই তো বিতর্কের শিল্প। সাধারণ মানুষ মনে করে যে এটা শুধু বিশেষভাবে তর্ক, কোনো একটা নির্দিষ্ট ফরম্যাটে তর্ক করে গেলাম, কিন্তু বিশেষভাবে তর্ক ওইরকম কিন্তু না, বিশেষায়িত তর্ক, তাই না? তর্ক। বিশেষ বিষয়ে তর্ক, তাই না? এখন আমার বিষয়টা নিয়ে আমার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে, ইনডেপথ নলেজ থাকতে হবে, যাতে আমি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি।
আমি ক্রিটিক্যাল থিঙ্কিং শব্দটা অনেক বেশি ব্যবহার করতেছি এই কারণে যে আমি এটা আগে অতটা বুঝতাম না। আমি এখানে আসার পরে আমার এক প্রফেসর ছিল, সে ফ্রান্সের যে ফিলোসফার জ্যাক দেরিটা তার স্টুডেন্ট। তো সে বলতো যে ক্রিটিক্যাল থিঙ্কিং এমন একটা বিষয়, বা জাস্ট এক্সাম্পল, যে তুমি যখন কারোর সাথে কমিউনিকেশনটা করতেছো, মনে হবে তুমি তোমার গ্র্যান্ড সান বা গ্র্যান্ড ডটার এদের সাথে কমিউনিকেশন করতেছো। কাজেই তোমার শব্দ চয়ন, তোমার ভাষা এমন ভাবে হইতে হবে যেটা ওই পর্যন্ত যায়। তুমি দেখবে যে আমরা যারা লিডার মনে করি, বা আমরা যারা তাদের শব্দ, এমন সব শব্দ, নেগেটিভ শব্দ, আমি উদাহরণ দিই, সামাজিক মাধ্যমে তারা এমন ভাবে লিখি, আরেক দলকে একদম মনে করি তুলোধনা করে দিলাম, তাই না? যে কোনো নেগেটিভ শব্দই আমার কাছে মনে হয় যে নেগেটিভ। কাজে শব্দ চয়নের ক্ষেত্রে একটা বড় বিষয়, এবং এটা শব্দচয়ন একটা অনেক অনেক সৌন্দর্য। গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ। তুমি দেখবে যে অনেক এবং শিক্ষিত মানুষ, তার ফেসবুক লিস্টে কিন্তু অনেক ধরনের লোক আছে, কিন্তু সে হ্যাঁ, হ্যাঁ। সময় একটা শব্দ বলে দিল, যেটা হুম, হয়তো হুম। আরেকজনকে মনে করলো যে না, আরেকজনকে আমি একটা নেগেটিভ শব্দ বললাম, আমি জিতলাম, আসলে কিন্তু উল্টোটা হইলো, তাই না? শব্দটাই যদি আমরা ঠিক মতো ফেসবুকে। প্রয়োগ না করতে পারি। হ্যাঁ, হ্যাঁ। বিতার্কিকরা কিন্তু এই শব্দটা খুব চিন্তা ভাবনা করে প্রয়োগ করে। জি, জি। এখন দেখবে যে ফেসবুকে ফেসবুকে। আমি অনেকের পোস্ট দেখি, মানুষকে সম্মান না করে কথা বলে, হুম, হুম। এবং এমন সব কথা বলে যেটা সবার সামনে সে বলতে পারবে না। তা তো অবশ্যই। যদি আমি সবার সামনে বলতে না পারি, তাহলে ওই শব্দটা আমি প্রকাশ করলাম কেন? এখন ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে বিষয়টা বলার চেষ্টা করছিলাম, যে এই জিনিসটাই আমাদের জন্য আসলে দরকার, যে আমরা কত দূর এগিয়ে নিয়ে যেতে চাই, কোন পর্যায়ে যেতে চাই, লিড দিতে চাই, নেটওয়ার্কিংটা করতে চাই। মোস্তাফিজ, আমার মনে হয় যে আমরা আজকে তো আমার একটা সহজাত যে জানার ছিল মূলত যে বিতর্কের প্রয়োজনীয়তাটা, এবং সেটা থেকে গুরুত্বপূর্ণ যে দুটো বিষয় আজকে আসছে, যে যৌক্তিক চিন্তা আর একটা হচ্ছে যে মানে লজিক্যাল থিংকিং এবং ক্রিটিক্যাল থিংকিং। আমার মনে হয় যে আমরা একেবারে এই লজিক্যাল থিংকিং এবং ক্রিটিক্যাল থিংকিং কিভাবে বিতর্ককে আ প্রভাবিত করে, বা লজিক্যাল থিংকিং এবং ক্রিটিক্যাল থিংকিং এর মাধ্যমে কিভাবে বিতর্কটাকে আরো শক্তিশালী, আরো প্রাণবন্ত এবং আরো উপভোগ্য করে তোলা যায়। এই বিষয়ে আমরা একেবারে ডেডিকেটেড একটা আড্ডা আ পরবর্তী আ পরবর্তী কাছের অধ্যায় কোনো দিতে একটা পারি। সময়ে, হ্যাঁ, আমার মনে হয় যে সেটা হতে পারে। এবং আমার মনে হয় যে আজকে আমরা আ এই পর্যন্তই, শুরুর আলোচনাটা আমাদের থাক। আমরা পরবর্তী সময়ে এই লজিক্যাল থিংকিং এবং ক্রিটিক্যাল থিংকিং দুটার এইটি মধ্যে খুব বেশি বিতর্কে পার্থক্য নাই, বা সমন্বয়ে আমরা আমরা এটা নিয়ে কথা বলতে পারি ইয়ে করতে সামগ্রিকভাবে। পারি আরকি। তো থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ডক্টর খান। আপনার সাথে বহুদিন পর